চাঁদোয়া রাতে নৌকা ভ্রমণ কোনোদিন করেনি তৃষা। বান্ধবীরা যখন আলোচনা করতো, এটা দেখেছিস নাকি, ওরা দেখেছিস নাকি, ওখানে গিয়েছিস নাকি, সেখানে গিয়েছিস নাকি, বন্দিনীর মতো জীবনযাপন করেছে যে নন্দিনী, সে আর কি দেখেছে। বান্ধবীদের শুনিয়ে শুনিয়ে নিজেকে তৃষা মাঝে মাঝে এভাবে বলে, সাথে ফেলতো একটা দীর্ঘশ্বাস। বান্ধবীরা ওকে সান্ত্বনা দিত, দেখিস একদিন তুই বিশ্ব দেখবি রে নন্দিনী। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পূরবী নদীতে একটা খেয়া পারাপারের ব্যবস্থা আছে। নদীর ওপাশে ছোট্ট কতগুলি গ্রাম থেকে এই নদীপথে মানুষ শহরে আসা যায়। এই শহরের প্রেমিক প্রেমিকা যুগলের মিলন মেলাও এই নদীকে কেন্দ্র করেই। নদীর দুপাশে বিস্তীর্ণ বালুকায় বেড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি পূজারীদের যেমন মনোরঞ্জন করে আসছে, তেমনি মানব প্রেমীদেরও মিলন মেলা। কনক চাপার অনুরোধে তৃষাকে নিয়ে বাইরের হাওয়া গায়ে লাগাতে আহনাব সে স্থানটাই বেছে নিল। কদিন বাদে দুজনের বিয়ে। মেয়েটা এখনও ছেলেটাকে স্যারস্যারি করে, আর কথাও বলে না বেশি, ভয় পায় বলে। ওদের একটু একা ঘুরতে দিলে কিছুটা জড়তা কাটবে। তাছাড়া কনক চাপা নিজের সাথে হাজার অনুরোধ করা সত্ত্বেও তৃষা বের হয়নি। এসব ভাবনা থেকে কনক চাপা আহনাবকে অনুরোধ করেছে তৃষাকে নিয়ে বাইরে কোথাও যেতে, আর বাসায় ডেকেছেও তো সে এই কারণেই। পড়তে পড়তে যদি মাথায় খারাপ হয়ে যায়, তাহলে সে পড়ার কি কোনো দাম আছে? আর একটা ঘন্টা বাইরে ঘুরে আসলে তো আর তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না। আর এই এক ঘন্টা ওকে আহনাব বোঝাতেও পারবে, যাতে পরীক্ষা সামনের দিনগুলোতে ও সামান্য রিল্যাক্স যেন হয়। ছবি দেখার ঘটনাকে কেন্দ্র করে দুজনে কিছু মুহূর্তে একান্তে কাটিয়ে আহনাব বসার ঘরে বসলো। গৌরব বর্ণা তৃষার চোখের নিচে মোটা কালির আস্তর দেখে আহনাব চমকে উঠছিল। না ঘুমাতে ঘুমাতে চেহারা গিয়ে হাল করেছে মেয়েটা। আহনাফের খুব মায়া হলো মেয়েটার জন্য। নিশ্চয়ই পরীক্ষার জন্য অতি বেশি চিন্তা করে। আহনাফ এক কাপ চায়ে চুমুক দিতে দিতে ভাবল, মেয়েটাকে একটু ভালো করে বুঝিয়ে যেতে হবে যে নিজে অতিরিক্ত প্রেশার নেওয়া ভালো পরীক্ষা দেওয়ার সহায়ক কখনো নয়। কনক চাপা একবার বলাতেই তাই আহনাফ রাজি হয়ে গেল, কারণ তৃষার সাথে কিছু সময় কাটানোর জন্য তার একান্তেও হাহাকার করছে। যদিও ওই হাহাকারের পরিসমাপ্তি বিবাহের মাধ্যমে তৃষাকে একান্ত আপন করে পাওয়ার মাধ্যমে সম্ভব, তবুও সাময়িক প্রশান্তির জন্য সামান্য সময় খুবই দরকার ছিল আহনাফের। কতদিন যাবত পরিবারের ওপর যাওয়া ঝুট ঝামেলা কাটিয়ে উঠতে না উঠতেই এখন আবার বিবাহ ঝামেলা যুক্ত হয়েছে। এসবে আহনাফ যেন একেবারে হাঁপিয়ে উঠেছে সামান্য একটু শ্বাস মুক্তভাবে নেওয়ার জন্য। আর তা যদি মনের মানুষটাকে দেখতে দেখতে নেওয়া যায়, তবে তার আমেজটাই আলাদা। কিছুক্ষণের মধ্যেই তৃষা তৈরি হয়ে এলো একটা বেগুনি ও গোলাপি রঙের গোলজামা পরে, আর গোলাপি শিফনের ওড়না মাথায় ও গলায় পেঁচিয়ে নিচে ছেড়ে দিয়েছে। পানি টেল করা লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে আরও নিচে নেমে গিয়েছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপ গ্লস। আহনাব এক দৃষ্টে কতক্ষণ চেয়ে থেকে বলল, বাহ, চোখের কালি সহযোগেও যে কোনো রমণী এত সুন্দর হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুমি। তৃষা লজ্জা পেল, কিন্তু কি বলবে তার উত্তর জানা নেই। এই জাতীয় প্রশংসা সে জীবনেও পায়নি। তার অন্য বান্ধবীরা হলে হয়তো জিজ্ঞেস করতো, এটা প্রশংসা নাকি নিন্দা তা বোঝা যাচ্ছে না তো। আহনাফ উল্টে বলে দিল, হবু মিস আহনাফ, ডোন্ট ওরি, ইটস আ কমপ্লিমেন্ট। তৃষা এবারে বড় করে হেসে দিল। বাইকে চড়ে বসলো তৃষা। এই বাইকই ওদের দুজনকে সর্বপ্রথম এত কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছিল রাত্রির বড় বোনের বিয়ের রাতে। তাই আহনাফ মনে মনে বাইকটাকে প্রায় সময় ধন্যবাদ দেয়। বাইকে তৃষার চুলগুলো বরাবরের মতোই আবারও আহনাফের মুখে উড়ে চলে এলো। আহনাফ দুটি চোখ বন্ধ করে চুলের ঘ্রাণ নিতে মন চাইল। স্বর্গীয় সে অনুভূতি। তবে এতে বাইক অ্যাক্সিডেন্ট করে এখনই স্বর্গে চলে যাবে, তারা অবর্ণনীয় সে অনুভূতি। বাইক চলে এলো খেয়াঘাটে। আহনাফের প্রতি ভক্ত এক ছাত্র ছিল। ছাত্রটাকে আহনাফ বহুদিন কোনো পারিশ্রমিক ছাড়া পড়িয়েছিল। মেডিকেল কোচিং করতে পারেনি সে ছেলে, কিন্তু আহনাফ গোটা মেডিকেলে ভর্তি কোচিংয়ের সব নোটপাতি জোগাড় করে নিজেই পড়িয়েছিল। এক গরিব মাঝির ছেলে থেকে আজ সে মেডিকেলে পড়ছে। সেই ছেলেই বড় ভাইয়ের নৌকায় আহনাফ ও তৃষা চড়ে বসলো। মাঝি তৃষাকে দেখে ভাবে বলে সালাম ঠুকলো। হাসি মুখে নৌকার ওপর চড়ে বসতে বলল। চাঁদোয়া রাত, আকাশ ভর্তি তারা, শান্ত পরিবেশে শুধু বৈঠা নিয়ে পানিতে আঘাত করার ছাপাত ছাপাত শব্দ। মৃদুবন্ধ হাওয়া বইছে নৌকার অনুকূলে। তৃষা লাজুক মুখে নৌকায় চড়ে বসলো, আর আহনাফ বসলো সামনাসামনি, তৃষার একটা হাত নিজের মুষ্টির মধ্যে। তৃষা লজ্জা পেয়ে ছাড়াবার চেষ্টা করলো একবার, কিন্তু আহনাফ ছাড়তে নারাজ। এত সুন্দর প্রকৃতিকে দেখা বাদ দিয়ে দুজনে দুজনের দিকে তাকিয়ে রইল। মাঝে নৌকার গতি সামলাতে ব্যস্ত। তৃষা আহনাফ দুজনেই চুপ। আহনাফ মিটিমিটি হাসছে। তৃষা, তুমি কি আমাকে এখনো ভয় পাও?
তৃষা নতজানু হয়ে বসে আছে। না তো। তাহলে সংকোচ? সংকোচ কি স্বাভাবিক নয়? তোমার বান্ধবীদের দেখো না, তাদের কাপলদের সাথে কতটা স্বাভাবিক, আর তুমি? আমি একটু বোকাশোকা, ওদের মতো চালাক নই যে। তুমি মোটেও বোকাশোকা নও, বোকা সেজে থাকো তুমি। আমি প্রথম যেদিন তোমায় প্রপোজ করলাম সেদিন কিছু বললে না, আমাকে কতদিন ঝুলালে। তুমি চালাক দেখেই তো আমাকে ঝুলিয়েছো। বোকা হলে আগেই বলে দিতে যে তুমিও আমাকে ভালোবাসো। না, আমি বোকা বলে আগে মনের কথাগুলো বলিনি। চালাক হলে মনের কথা লুকিয়ে রাখতাম না। তো আমার কোন গুণাবলী দেখে তুমি আমাকে পছন্দ করেছিলে? এটা তো আমার প্রশ্ন করা উচিত আপনাকে। ক্লাসের মধ্যে সবচেয়ে খ্যাত মেয়েটাকেই আপনি ভালোবাসলেন কেন? আহনাব তিশার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলে, ক্লাসের কেন? দুনিয়ার কোনো মেয়েই যা পারেনি তা তুমি পেরেছিলে। ক্লাসের শেষ বেঞ্চে বসে আড়ালে আবডালে থেকেও আমার মনটা তুমি ছুঁয়েছিলে শুধুমাত্র তোমার সরলতা আর লজ্জাশীলতা দ্বারা। ওভার কনফিডেন্ট বা ওভার স্মার্ট বা চাতুকার বা ঢঙ্গি মেয়ে আমি কোনোদিনই পছন্দ করতাম না। তুমি সবার থেকে আলাদা বলেই আমি তোমাকেই ভালোবেসেছি এবং আমি তোমাকে পেয়ে গর্বিত। প্রিয়জনের মুখে নিজের এত প্রশংসা শুনে তৃষা মুখে হাত দিয়ে হাসলো। তারপর আহনাব সেই হাত টেনে নিল নিজের বুকে। ধুক ধুক শব্দ শুনতে পাও? তৃষা দেখতে পেল আহনাবের বুকের ভেতর হৃৎপিণ্ডটা খাঁচায় বন্দি পাখির মতো লাফাচ্ছে। আহনাব তৃষার কানের কাছে মুখ নিয়ে বলল, এ ছটফটানি বন্ধ হবে শুধু তোমাকে পেলে। এই বলে সে তৃষাকে বুকে টেনে নিল। সাথে সাথে আহনাবের ফোন বেজে উঠল। একগাদা বাজে SMS দিয়ে গোটা মোবাইলে স্ক্রিন ভরে উঠল। মেসেঞ্জার ওপেন করার সাথে সাথেও একই অবস্থা। আহনাবের মেজাজ চড়ে গেল। মন চাইল ফোনটা আছাড় মেরে পানিতে ফেলে দিতে। এতদিন কম করলো, এখন কে বা কারা তাকে আবার জ্বালাতন শুরু করেছে। কাল থেকে আর ফোনই নেব না। একটা ভালো সময় মুডটাই নষ্ট করে দিল। আহনাব রেগে গিয়ে একথা বলে ফোঁস করে উঠল। দ্রুত ফোনটা সাইলেন্ট মোডে নিয়ে নিল। পরক্ষণে আবার তৃষার দিকে চেয়ে রাগ পড়ে গেল। আকুতি মিশ্রিত কণ্ঠে শুধালো, মাই ডিয়ার লেডি, কোথায় যেন ছিলাম আমরা? বলেই পুনরায় আবার তৃষাকে বুকে টেনে নিল। HSC পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আহনাফের ডিউটি থাকায় সে সকাল সকালই বের হয়ে যায়। তাছাড়া সে তৃষাকেও কেন্দ্রে পৌঁছে দিয়ে যায় বাইকে করে, তাই সকাল সকালই বের হতে হয়। তৃষার পরীক্ষা বেশ ভালোই হচ্ছে। আহনাফ অনেক আশাবাদী ওর ব্যাপারে। ক্লাসের সবাই পরীক্ষা দিলেও বিভা এবার পরীক্ষা দিচ্ছে না, এটা সবারই জানা। এদিকে আহনাফদের বাড়িতে হঠাৎ বিভার সমাগম অনেক বেড়ে গেছে, যা আহনাফের সম্পূর্ণ অগোচরে। আহনাফ কলেজে বের হয়ে যাবার পর সকাল সকাল অনেক কিছু রান্না করে সে চলে আসে শায়লার কাছে। এসব মূলত শায়লা আর আশফিককে নিজের প্রতি কনভিন্স করার চাল। শায়লা আর আশফিক যায় আহনাফের পরে, তাই বিভার সাথে তাদের দেখা হয়। তারপর বিভার তৈরি খাবার খেয়ে তারা ঘন্টাখানেক বিভাকে স্তুতি বাক্য শুনিয়ে নিজেরা নিজেদের কর্মস্থলে চলে যায়। অহনার এসব অসহ্য লাগে। সে কোনোদিনই বিভাকে সহ্য করতে পারে না, মুখেও তোলে না বিভার খাবার। বাবা মাকে বরাবরই শেষ আশায়, দেখো ভাইয়ার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে তৃষার সাথে, আর তোমরা কিনা বিভাকে এভাবে কাছে ভিড়াচ্ছ। শায়লা অভয় দিয়ে বলে, মেয়েটা মেন্টালি উইক রে মা, ওকে এখন হার্ট করা ঠিক হবে না। মেয়েটার মানসিক রোগের ওষুধ চলছে, ও সম্পূর্ণ সুস্থ হয়ে নিক, তারপর ও একাই বুঝবে যে আহনাব ওকে চায় না। আর যে চায় না তার কাছে জোর করলেই কি? এখনও মূলত একটা পাগল, আর পাগলের সাথে পাগলের মতো ট্রিট করতে হয়। এখন যদি ওকে বকাবকি করে এখান থেকে অপমান করে বের করে দিই, ও কোনোদিনই সুস্থ হবে না। আর ওর প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে, তাই না? ওর বাবার প্রতি আমরা চিরদিনই কৃতজ্ঞ থাকবো, আর ওর জন্য আমরা এতটুকু করতে পারবো না? শুনে অহনা আবার হুঙ্কার ছাড়ে, ঠিক আছে করো ওর জন্য, তা ঠিক, তবে আবার কোনোদিন আমার ভাইয়াকে বলো না তৃষাকে বাদ দিয়ে বিভাকে বিয়ে কর বাবা। খবরদার, যদি এ কথা বলো আমার ভাইকে, তাহলে আমার ভাই তো এ বাড়ি ছাড়বেই, সাথে আমিও বাড়ি ছাড়বো। শুনে শায়লা হেসে বলে, না রে মা, তোরা আমার সন্তান। তখন মাথা ঠিক ছিল না বলে আহনাবকে হয়তো একবার বিভাকে বিয়ে করার প্রসঙ্গ তুলেছিলাম, এখন আর না। তোদের পছন্দই আমাদের পছন্দ, তোদের আমি কষ্ট দেব না। তবে বিভা রাহুল চৌধুরীর মেয়ে, আর রাহুল চৌধুরী আমাদের একজন বিশ্বস্ত বন্ধু। তার মেয়েকে সামান্য একটু সিম্প্যাথি কি আমরা দেখাতে পারি না? হ্যাঁ, সিম্প্যাথি দেখাতে পারো, দেখাও, কিন্তু তোমার অতি সিম্প্যাথি যেন আমার ভাইয়ের বিপদের কারণ না হয়। জানো না তো বিভা কেমন? শায়লা হেসে মেয়েকে বলে, না রে মা, ও একটু সুস্থ হলে ওকে আমি বুঝিয়ে বলবো ভালো করে। দেখিস আহনাফ আর তৃষার বিয়েতে ও তোদের মতো নাচবে গাইবে, দেখিস। জোর করে যে কারো ভালোবাসা পাওয়া যায় না, ও সেটা বুঝবে। বলে শায়লা হাসতে থাকে। মেয়ের সাথে এইসব গোপন আলোচনা করে শায়লা চলে যায় স্কুলে, আর অহনা চলে যায় প্রাইভেটে। এভাবে গোটা বাড়িতে বিভা কয়েকদিন যাবতই একা একা থেকে যায়। টাইম স্পেন্ড করে, বসে বসে টিভি দেখে বা বই পড়ে। আবার দুপুরে যখন শায়লা বাড়িতে লাঞ্চ করতে আসে, তখন শায়লার সাথে লাঞ্চ করে নিজের বাড়ি চলে যায়।
আহনাফ যার কিছুই জানে না। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা প্রায় শেষের পথে। বায়োলজি আর ম্যাথ পরীক্ষা শুধু বাকি আছে। তৃষার সবগুলো পরীক্ষায় জবরদস্ত ভালো হয়েছে। আহনাফ প্রতিদিন ওকে পরীক্ষার হলে পৌঁছে দিয়েছে, আবার বাড়িতেও পৌঁছে দিয়েছে পরীক্ষা শেষে। ক্লাসের সবাই ওদের জমজমাট রসায়ন দেখে কেউ কেউ হেসেছে, আবার কেউ কেউ জ্বলেছে। কিন্তু জ্বললেই কি, পরীক্ষা শেষেই তো ওদের বিয়ে। ওদের জুটিকে শুভকামনা জানানো ছাড়া আর উপায় কি? একদিন কাকডাকা ভোরে, ঠিক ভোর 6টায় থমথমে মুখে রাত্রি আর স্নিগ্ধা তৃষাদের বাসায় এলো। দুজনের মুখে রাজ্যের ভীতি, দুজনে হাঁপাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে রাত্রি বলল, রিশা রে, সর্বনাশ, আহনাফ স্যার প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত, জানিস? তৃষার চক্ষু চড়ক গাছ, হতবুদ্ধ হয়ে গেল সে। কাঁদো কাঁদো হয়ে বলল, ঠাট্টা করছিস কেন রে বান্ধবী? তাও এত সকাল সকাল? জানিস না ঠাট্টা করা আমি ভালোবাসি না? রাত্রে তৃষার গায়ে হাত রেখে বলল, না রে ইয়ার, ঠাট্টা না, সত্যি রে। তৃষা রুক্ষ স্বরে বলল, অসম্ভব, কোনো ক্রমেই সে এইসব করতে পারে না, তার মতো সৎ মানুষ, অসম্ভব। তৃষা এই কথা বলতে স্নিগ্ধা নিজের স্মার্টফোনে ওদের ব্যাচের গ্রুপ চ্যাটে ঢুকলো আর সেটা ওপেন করে দেখালো। তোর তো আবার ফোন নেই, বিশ্বাস না হলে দেখ, স্যার স্টুডেন্টের গ্রুপে অ্যাড হয়েছে, পার কোশ্চেন্স $5 লাখ করে ডিমান্ড করেছে। স্যারের কি এত টাকা দরকার পড়লো? এটা স্যারের রিয়েল আইডি, দেখ। তৃষা সত্যি দেখতে পেল আহনাফ স্যারের আইডি থেকে এসব প্রশ্ন বিক্রির অফার দেওয়া হয়েছে। এভাবে লেখা হয়েছে, অল স্টুডেন্ট, আসছে ম্যাথ এক্সামের প্রশ্নপত্র পার্ট 1 ও 2 এর সেট মাত্র $5 লাখ প্রদানের মাধ্যমে পেয়ে যাবে তোমরা। একদম অথেন্টিক প্রশ্ন, কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আর ছাত্রছাত্রীদের সে অফার অ্যাকসেপ্ট করেছে, নিজেদের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে। আবার অনেকে বলছে, ছাড় কিছু খাইছেন নাকি? পাবলিকলি কোশ্চেন পেপার বিক্রি করছেন, ধরা খাইলে কী হবে জানেন? আর নানা জনে নানা কথা বলছে, কম জনে ক্রিটিসাইজ করছে, তবে বেশিরভাগই থ্রেট দিচ্ছে। পাবলিকলি কোশ্চেন্স পেপার বিক্রি, এত বড় কলিজা আপনার? আপনি না বিসিএস ক্যাডার? ফাঁস করা প্রশ্ন দিয়ে কি বিসিএস ক্যাডার হয়েছিলেন? আপনি তো ক্যাডার না হ্যাডার। অথবা ন্যায়ের প্রতীকে এ কি অন্যায়? দেশের আইন কই গেল? আপনাকে পুলিশে দেব, স্ক্রিনশট নিলাম। অথবা সারা বছর কষ্ট করে বললাম আর আপনি এসেছেন কোশ্চেন নিয়ে? নিজের বউকে প্রশ্ন দেন গিয়া, তাই তো বলি। শেষে অনেকেই লিখেছে, আসছি আমরা আপনার বাসায়, সাহস থাকলে পাবলিকলি বিক্রি করে দেখান তো প্রশ্ন। অনেকে লিখেছে, জাতীয় বিবেক কোথায়? এজন্য কি দেশ স্বাধীন করেছে ছাত্ররা? এসব দেখেই তৃষার মাথা ঘুরে গেল। মায়ের ফোন এনে সে সাথে সাথে আহনাফকে কলের ওপর কল দিতে লাগলো। আধা ঘন্টা হয়ে গেল, বাসার কেউই কল রিসিভ করছে না, না শায়লা, না আশফিক, না অহনা। তৃষা যেন তার চেতনা হারালো। নিশ্চয়ই অনেক বড় বিপদে পড়েছে তারা। দ্রুত পারে আহনাফদের বাড়িতে দৌড়ে গিয়ে কথা বলা ছাড়া এই সকালে আর উপায় নেই। তৃষার মা আর 2 ভাই তখনও ঘুমাচ্ছে, তাই তাদেরকে না ডেকেই হিতাহিত জ্ঞান শূন্য তৃষা ছুটল আহনাফদের বাড়িতে। রাস্তায় যেন পূর্ব পরিকল্পনা মোতাবেক অপেক্ষা করেছিল বিভা। হাসি মুখে দাঁড়িয়ে আছে সে নিজের গাড়ির সামনে। আহনাফদের বাড়ির সামনে চৌরাস্তার মোড়ে এলেই বিভা ডেকে বলে উঠল, কিরে তৃষা, হলোটা কি? এত সকালে দৌড়াচ্ছিস কোথায় রে? থামলে থাম, কথা ছিল। তৃষা বিভাকে উপেক্ষা করে দৌড়াতে থাকলো। কিছুক্ষণের মধ্যে আহনাফদের বাড়ির সামনে এসে গেল। বাড়ির মধ্যে ঢোকার কোনো উপায় পেল না। অন্ততপক্ষে 500 মানুষ সে বাড়ির সামনে। গোটা প্রবেশ পথ রোধ করা। গ্রুপে ক্লাসের অন্ততপক্ষে 200 ছাত্রছাত্রী অ্যাড ছিল। তাদের বেশিরভাগই এসেছে গার্জিয়ান নিয়ে। বেশিরভাগই আহনাফদের মেসেজ দেখেছে। এদের মধ্যে অনেকে ভালো স্টুডেন্ট, তারা স্যারের এই বিষয়টা মেনে নিতে পারেনি। তাই তারা সরাসরি আহনাফের বাড়িতে হানা দিয়েছে, সাথে পুলিশ আর গার্জিয়ান। ছাত্রছাত্রীরাও তাদের গার্ডিয়ানও বাড়ি ঘর ভাঙাচোরা করছে, তাণ্ডব চালিয়েছে। সারা বাড়ি তল্লাশি হচ্ছে। আহনাফের ফোন সহ বাড়ির সকল গেজেট জব্দ করা হয়েছে। আহনাফকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদও চলছে। যদি কোথাও একটা প্রশ্নপত্র পাওয়া যায় তবে আহনাফকে আর কেউ বাঁচাতে পারবে না। আর প্রশ্নপত্র পাওয়া না গেলেও শাস্তি অনলাইনে ছাত্রছাত্রীকে অনৈতিক কাজে উস্কে দেওয়ার জন্য। শায়লা, আশফিক আর অহনা 3 জনই জড়াজড়ি কাঁদছে। শায়লা তৃষাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার ছেলে সব করেনি তৃষা, বিশ্বাস করো, এগুলো ওর বিরুদ্ধে ষড়যন্ত্র। তৃষা কাঁদতে কাঁদতে বলল, আমি জানি মা, সেসব করেনি। সে এত বছর নিজেও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ করেছে, সে করবে প্রশ্নপত্র ফাঁস? অসম্ভব। হঠাৎ কিছু একটা মনে হতেই তৃষা ছুটল আবার ওই চৌরাস্তার মোড়ের পানে। সেখানে বিভা তখন অপেক্ষা করছিল ওর গাড়ি নিয়ে। ওর সাথে আরোহীও দাঁড়িয়েছিল। তৃষা চেঁচিয়ে বিভাকে বলে উঠল, এই বিভা, এসব তোর কার সাহায্যে না বল? তুই আহনাফকে ফাঁসিয়েছিস? তুই? আমি জানি, তুই ছাড়া আর কেউই না। বিভা প্রাণ খুলে হা হা করে হাসতে লাগলো। অতঃপর মেরুদণ্ড শীতল কর এক কণ্ঠে বলল, আহনাফের ঘরের কিচেনে একটা ছোট্ট কৌটার মধ্যে আমি
আজ সে গণিত পরীক্ষার একটা প্রশ্ন রেখে এসেছি, একেবারে অরিজিনাল প্রশ্ন। আমি ফোন করে বলে দেব, আর কিছুক্ষণের মধ্যে তল্লাশি চালাতে চালাতে ওরা তা পেয়ে যাবে। এটা শুনে তৃষা বিভাকে একটা কষে থাপ্পড় মারল। বিভা মাটিতে লুটিয়ে পড়েও হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, তাহলে তুই বুঝে গেছিস রে, আহানাফের ফোন হতে এসব আমি করেছিলাম। বাসায় প্রতিদিন ফোন রেখে বাইরে যেতে ওকে কে বলেছিল? প্রতিদিন তোরে বাইকে করে একবার হলে নিয়ে যায়, আরেকবার করে নিয়ে আসে। তবে ভয় নেই, আমি যেমন এসব করেছিলাম এখন আবার সব ঠিক করে দিতেও পারি। তুই শুধু আমার সাথে রাজি হয়ে যা। তৃষা এই কথা শুনে বিভাকে তুলে আরেকটা থাপ্পড় মারতে উদ্যত হলো। আহনাফের ফোন চুরি করে ওর আইডি থেকে এসব তুই করেছিস? এখন আবার আমাকে শর্ত দিস, হারামি? তৃষার শরীরে যেন রাজ্যের শক্তি এসে গেল। সে বিভার চুলের মুঠি নিজের মুষ্টিবদ্ধ করে ধরে এনে ওকে টানতে টানতে নিয়ে যেতে শুরু করলো। দাঁড়া, তোকে এইসব করার মজা দেখাচ্ছে। এইসব দেখে গুন্ডি আরোহী এসে তৃষাকে ঝটকা দিয়ে সরিয়ে ফেলে দিল। তৃষার হাত থেকে বিভার ছুটে গেল। সে তার রিবন্ডিং করা চুলগুলো ঠিক করতে লাগলো আর কাপড়ে লেগে যাওয়া ধুলো ঝাড়তে লাগলো, যেন ওর কিছুই হয়নি। ওদিকে আরোহী তৃষাকে বলল, আমি ভেবেছিলাম তুই এসব মারামারি পারিস না, এখন তো দেখি তুই ফিমেল ডব্লিউডব্লিউতে চান্স পেয়ে যাবি। এত জোর তোর? এইবার তোর জোর কমাচ্ছি। তৃষা হাঁপাতে বলল, বাজে বকিস না। আরোহী হিসেব তোদের প্ল্যান। আহনাবকে ফাঁসিয়ে তোরা কী পাবি বল? বিবা আর আরোহী হেসে উঠল। আহনাবকে ফাঁসিয়ে আমরা আহনাবকেই পাবো। ও সরি, দুজন নয়, যে কোনো একজন, আমি আর না হয় আরোহী, কিন্তু তুই পাবি না। ইটস আ গেম জানু। তৃষা চটে গিয়ে বলল, ছি, তোরা সাইকো ছাড়া আর কিছু না। আহনাব তোদের কোনো কালেও ভালোবাসবে না। আহনাব শুধু আমাকেই ভালোবাসে। এভাবে জোর খাটিয়ে হেনস্থা করে ভালোবাসা অর্জন করা যায় না রে। ভালোবাসা পুরোপুরি মনের ব্যাপার। বিবা তখনই নিজের ফোনে কাকে যেন রিং করলো আর তৃষাকে বলল, এই কল রিসিভ হলে আমি বলে দেবো যে কোথায় কোশ্চেন্সটা পাবে। ওখানে আমার লোক ঠিক করা আছে। তার আগে তুই বলে দে যে তুই আর কোনোদিন আহনাফের ছায়াও ডিঙাবি না। আরোহী বলে উঠল, বলবি না? তুই জানিস না এখন যদি আহনাফের ঘরে প্রশ্ন পেয়ে যায় তবে ওকে তো রাষ্ট্রবাদী হয়ে মামলা দেবেই, সাথে পাবলিক ওকে আর ওর পরিবারকে আস্ত খেয়ে ফেলবে। বিভা বলে উঠল, হারিয়াপ তৃষা, হারিয়াপ, তুই রাজি হয়ে যা যে তুই আর কোনোদিন আহনাফের সামনে যাবি না। তাহলে আমরা এখনই ওকে ছাড়ানোর ব্যবস্থা করব, রাইট নাও। তৃষা দেখলো যে কয়েকজন ছাত্র বড় বড় লাঠিসোঁটা হাতে আহনাফকে মারতে যাচ্ছে। আরোহী হাসতে হাসতে বলল, দেখেছিস মানুষ কেমন খেপেছে? তুই ভালো ভালো রাজি হয়ে যা রে। তৃষা কাঁদো কাঁদো স্বরে বিবার আরোহীকে এই বলল, আমি আর কোনোদিন আহনাফের সামনেও যাব না, ওর ছায়া মারাবো না কোনোদিন, কথা দিলাম। মানুষের বিশ্বাস অর্জন করা যত কঠিন, বিশ্বাস ভাঙা একটা ততটাই মামুলি ব্যাপার। আশফিক তালুকদারের পরিবার গোটা শহরের কাছে একটা আদর্শ পরিবার হিসেবে গণ্য হতো। এক রাতের ব্যবধানে তাদের আত্মমর্যাদা নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে। তাদের দুঃখ একটাই, দেশের মানুষ এখন বেশিরভাগ গুজবে আছে, সত্যতা প্রমাণেরও অপেক্ষায় কেউ থাকে না। সত্যি কি আহনাফ একজন প্রশ্নবাসকর্তা নাকি সবই মিথ্যে, তা আর কেউ যাচাই করে দেখে না। যুদ্ধ শেষে ধ্বংসস্তূপের ন্যায় হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটা তাদের। প্রধান ফটক ভাঙা, দরজা জানালার গ্রিল কাঁচ আসবাবপত্র সর্বত্র ভাঙচুর আর তাণ্ডব চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা। শায়রা আর আশফিক গোটা জীবন এতটা অপমানিত হয়নি যা তারা এদিন হলো। চোখ দিয়ে তাদের অশ্রু নাকি রক্তবর্ষণ হচ্ছে তাও জানা নেই। আহনাফকে পুলিশ ছেড়ে দিয়েছে, কিন্তু বিনিময়ে এত বছর ধরে অর্জন করা ইমেজটা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। আহনাফের নামের সাথে যুক্ত ব্রিলিয়ান্ট ছাত্র থেকে ব্রিলিয়ান্ট শিক্ষক, বাগী নেতৃত্ব, সাহসী রাজনৈতিক নেতা, আত্মত্যাগী সমাজকর্মী ইত্যাদি বিশ্লেষণ, এই সকল সবই এখন শুধুই অতীত। সবাই এখন তাকে একজন প্রশ্ন ফাঁসকারী দুষ্কৃতিকারী শিক্ষক হিসেবে জানে। কোথাও বড় মুখ করে যাওয়ারও জো নেই তার। চাকরি হতেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। গোটা ঘটনার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত এবং যতদিন পর্যন্ত তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত না হচ্ছে সে পর্যন্ত তাকে তার দায়িত্ব হতেও অব্যাহতি দেওয়া হয়েছে। আর আহনাফ শহরের বাইরে কোথাও যেতে পারবে না বলে যতদিন তার বিরুদ্ধে করা প্রশ্ন ফাঁসের মামলা ডিসমিস না হচ্ছে। 10 দিন গারদবাস করে আহনাফ বাড়ি ফেরে। মানসিকভাবে ব্যাপক বিপর্যস্ত আহনাফ বাড়ি ফিরে তৃষার সাথে যোগাযোগের চেষ্টা করে। 10 দিন প্রাণের প্রিয়তমাকে না দেখে আহনাফের অন্তরাত্মা যেন কাষ্ঠ কঙ্কাল হয়ে গিয়েছিল। ছাড়া পাওয়ার পর তৃষার সব বান্ধবীর আহনাফের সাথে দেখা করতে এসেছিল। সবাই ওকে সাপোর্ট করেছে, সান্ত্বনা দিয়েছে আর বারবার বুঝিয়েছে, স্যার আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি যে প্রশ্নপাশ কোশ্চিন কালো করেননি তাও আমরা জানি, এই সবই আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র। তবে আহনাফের বারবার শুধু একই প্রশ্ন মাথায় আসতে শুরু করলো। যেখানে তৃষার আগে যোগাযোগ করে ওর পাশে দাঁড়ানোর কথা ছিল সেখানে তৃষা উধাও। কনক চাপার ফোন নাম্বার বন্ধ দেখাচ্ছিল হাজারবার চেষ্টা করার পরে।
পাভেল ও নয়নও ওদের কোনো হদিশ দিতে পারলো না, কারণ কনক চাপা তার টেইলারিং শপটা বন্ধ করে রেখেছে। তৃষাদের সেই ভাড়া বাড়িতে যাওয়ার পরে জানা যায় তারা সেই বাসা পরিবর্তন করে নিয়েছে। আশেপাশের অন্যান্য ভাড়াটিয়া, বাড়িওয়ালা কিংবা দারোয়ানকেও জিজ্ঞেস করেও কোনো সন্ধান পাওয়া গেল না তৃষার। আহনাব সেদিনের ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে, আর তৃষার সাথে যোগাযোগ করতে না পেরে বুকের মধ্যে থাকা শ্বাসগুলো যেন ভিতরে আটকে পড়ে আশপাশ করছিল। এখন শায়লা সর্বক্ষণ আহনাবের পাশে বসে থাকে। সেও তৃষার খোঁজ লাগাচ্ছে। ছেলেকে বারবারই অভয় দিয়ে যাচ্ছে যে তৃষাকে খুঁজে পাবো রে, অবশ্যই পাবো। ও আর এই শহর ছেড়ে কই যাবে? তবু তৃষার কোনো বিপদ হলেও চিন্তা করে আহনাবের হৃৎপিণ্ড ব্যথা হয়ে যাচ্ছিল বারংবার। থানা জিডি করতে গেলেও পুলিশ কোনো হদিশ দিতে পারেনি। আহনাবের বন্ধুরা সবাই মিলে এদিক ওদিক তৃষার খোঁজ লাগিয়েছে। আহনাবের বন্ধু বিশাল, যে কিনা পিবিআই এর সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার, সে তার ট্রেনিংয়ের সুবাদে সুইজারল্যান্ড গিয়েছিল। তাই তার বন্ধু আহনাফের এই চরম বিপদের দিনে কোনো সাহায্য সহযোগিতাই করতে পারল না। তৃষার ঘনিষ্ঠ বান্ধবী রাত্রি, তৃণা, স্নিগ্ধা ও উষা তারা কেউই তৃষার কোনো খোঁজ জানে না। তবে তাদের ভাষ্য মতে সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পরের দিনে তৃষা উধাও। যে কয়দিন তারা তৃষাকে দেখেছে প্রচণ্ড বিধ্বস্ত ও মানসিক অবসাদগ্রস্ত ছিল সে। শেষের পরীক্ষাগুলো সে দিতে চাইছিল না। ওম্মাদের ন্যায় বান্ধবীদের বারবার চিৎকার করে বলেছে, পারবো না, আমি পারবো না। পরে সব বান্ধবীরা সবাই মিলে বুঝিয়ে শুনিয়ে জোর করে পরীক্ষাগুলো দিয়েছিল তারা। শেষের পরীক্ষাগুলো মোটেও ভালো দেয়নি সে, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই কনকচাপা নিজের ভাড়া বাড়ি ছেড়ে দেয়। সে বাড়ি ছেড়ে কোথায় গিয়েছে তা সবারই অজানা। এলাকায় সবাই আহনাফের সাথে তৃষার নামেও এটা সেটা কুৎসা রচাচ্ছে। কেউ কেউ ওকেও আহনাফের সাথে প্রশ্নভাগ চক্রে জড়িত বলে দোষারোপ করছে। তবে সামান্য এ কারণে তৃষা আপনার জীবন থেকে সরে যাওয়ার মতো মেয়ে নয় স্যার। রাত্রি কেঁদে কেঁদে আহনাফকে কথা বলল। অন্যান্য বান্ধবীরা বলে উঠল, স্যার আমরা তৃষাকে খুঁজে বের করব। ও আমাদের ছাড়া থাকতে পারবে না স্যার। তৃষাকে খুঁজে বের করার এই মিশনে আমরা সবাই আপনার সাথে আছি স্যার। সবাই আহনাফকে শক্ত হতে পরামর্শ দিল। সারাদিন এখানে ওখানে তৃষাকে খোঁজাখুঁজি করে মায়ের পাশে বসে ক্লান্ত অবসন্ন আহনাফের সেদিন ভোরে ঘটে যাওয়া বিভৎস ঘটনা মনে মনে ভেবে চোখ ভিজে আসলো। নিরাপত্তা রক্ষী বাহিনীরা সেদিন এই বাড়ি পরমাণুতে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল। কোথাও একটা প্রশ্নের ছেঁড়া খণ্ড পায়নি তারা। তারপরও তারা হাত করা পরিয়ে আহনাফকে নিয়ে গিয়েছিল পুলিশ ভ্যানে করে। এত খোঁজাখুঁজির পরেও কোনো প্রশ্নপত্র পাওয়া যায় না আহনাবের বাড়িতে। তারপরেও কেন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, এ কথা বলে থামানোর মতো একজন শুভাকাঙ্ক্ষীও ছিল না সেখানে। আহনাব, তার বন্ধু চক্র কেউ খবর জানাতে অপারগ ছিল, যেহেতু তার ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল। সবার আক্রোশ যেন ফেটে পড়ছিল ওর ওপর। অন্যায় দেখলে যার মাথা ঠিক থাকতো না, সেদিন তাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আহনাবকে নিরাপত্তা বাহিনী যতটা না লাঞ্ছিত হয়ে করেছিল, তার চেয়ে বেশি লাঞ্ছিত করেছিল ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা। পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় একদল ছাত্রছাত্রীরা স্লোগান দিচ্ছিল, প্রশ্নবাসের বিচার চাই, দালালের গলায় জোরদার চাই, এই বলে। আরেক দল সরাসরি মারতে উদ্যত হয়েছিল। শায়লা ও আশফিক সবাইকে করাজের অনুরোধ করেছিল যেন সামান্য দয়া করে, কিন্তু কারো মনে সেদিন ওদের জন্য দয়া হয়নি। পুলিশকে টপকেও জনগণ মারতে এসেছিল আহনাবকে আদালত পাড়ায় অবস্থিত গারদে আটকে রাখা হয়েছিল। কোনো আইনজীবীও পাওয়া যাচ্ছিল না তার পক্ষে লড়বার জন্য, যদিও তার বিরুদ্ধে প্রমাণও তেমন নেই। ফোনে শুধু ছাত্রছাত্রীদের গ্রুপে তার প্রশ্ন বিক্রির বিজ্ঞপ্তি পাওয়া গিয়েছিল। আরও বেশি তথ্য বের করার জন্য পুলিশ তাকে 3rd ডিগ্রিও দিয়েছিল। উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে সারা শরীর আঘাতের পর আঘাত করা হয়েছে। কিন্তু যে এসব সম্পর্কে কিছু জানে না, সেই কি তথ্য দেবে? কথাটা বলে ঠিক তখনই সেখানকার নাটকীয়ভাবে প্রবেশ ঘটল রাহুল চৌধুরীর। দাপটে রাহুল চৌধুরীকে দেখে সালাম ঢুকলো সব অফিসারগণ। তিনি দ্রুত আহনাফকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেন। জামিনে বের হলো আহনাফ। একরাশ কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হওয়ার আশায় তিনি জড়িয়ে ধরলেন আহনাফকে। কিন্তু আহনাফ বুঝতে বাকি রইল না কেন রাহুল চৌধুরী সব বিপদের সময় ওকে বাঁচাতে চলে আসে। এসব স্মৃতিচারণ করতে করতে বিভা এলো আহনাফকে দেখতে। আহনাফ বিছানায় শুয়েছিল আর শায়লা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। বিভাকে দেখে আহনাফ তার মুখ ফিরিয়ে নিল। বিভা তার স্বভাবসুলভ ন্যাকা কণ্ঠে শায়লাকে জড়িয়ে ধরে বলে উঠল, আন্টি, ও মাই আন্টি, আই মিসড ইউ সো মাচ। শায়লা মৃদু হেসে বলল, গতকালই তো এসেছিলে আমাদের বাসায়, গতকালই আমাকে দেখেছিলে, একদিনই এত মিস করলে কে ভাবে? বিভা বিছানায় শুয়ে থাকা আহনাফের দিকে আর চোখে তাকিয়ে বলল, আন্টি যে কি বলো না, তোমাকে তো আমার প্রতিটা মুহূর্তে দেখতে মন চায়। আর আপনি কেমন আছেন জনাব আহনাফ?
আহনাব এ প্রশ্নের উত্তর না দিয়ে অন্য পাশ হয়ে শুয়ে থাকলো। বিভাকে দেখে তার গা ঘিন ঘিন করছে। বিভা শায়লাকে ছেড়ে আহনাব যে বিছানায় শুয়েছিল সেই বিছানায় পা তুলে আসন গেড়ে বসে পড়ল। বিভা বিছানায় উঠেছে দেখে আহনাব শোয়া থেকে তড়িৎ বেগে লাফ দিয়ে উঠে বসে বিছানা ছেড়ে দিল। ক্রোধ আর চোখ মুখ ছাপিয়ে চিবুক বেয়ে যেন নিচে পড়ছে। রাগে গজগজ করতে করতে আহনাব বলল, হাউ ডেয়ার শি। আহনাবকে রেখে এইভাবে উঠে যেতে দেখে বিভা তার কণ্ঠ আরও দ্বিগুণ ন্যাকা করে বলল, ও সরি, আপনার বিছানায় বসে পড়লাম, তাই বলে এভাবে লাফ দিয়ে উঠে যেতে হবে? আজ বাদে কালই তো আমি আপনার বেড পার্টনার হব মিস্টার। বিবার মুখে এই কথা শুনে আহনাবের মেজাজ চলে গেল আগ্নেয়গিরির চৌরাস্তায়। বিকটভাবে চিৎকার করে সে বলল, মা, একে এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যেতে বলো, নয়তো আমি ওর মুন্ডু ভর্তা বানাবো। সাহস কত ওর, আমায় বলে বেড পার্টনার হবে। নির্লজ্জ বেহায়া রাস্কেল গাবেট। এই মেয়ে আর একদিন এ বাড়িতে আসলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব মা। আহনাফের এ ধরনের আচরণে বিভা কেঁদে কেটে একাকার হয়ে গেল। আন্টি দেখেন আমার সাথে কেমন রুড হচ্ছে সে, আমি কি এতই খারাপ? আহনাফ তার গলা বাজখাই করে বলল, খারাপ মানে? তুমি একটা বদের হাড্ডি। এক কথায় বলতে গেলে ইবলিশের নেত্রী তুমি। আমার বিছানা যদি আর কোনোদিন দেখি, গো টু হেল। এই কথা বলে আহনাফ হর হর করতে করতে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হতে কলিং বেলের শব্দ। বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্যে গেট খুলো আহনাফ। তার সামনে একজন পোস্টম্যান একটা পার্সেল হাতে ধরিয়ে দিয়ে গেল আহনাফের। নাম ঠিকানাহীন কোনো আগন্তুকের একটা পার্সেল পাঠিয়েছে। ফুলতে আহনাফের পায়ের তল থেকে মাটি ধীরে ধীরে সরে যেতে লাগলো। তৃষার বিয়ের ছবি। আহনাফকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল সবাই মিলে। অন্য এক পুরুষের পাশে বধূ বেশে তৃষাকে দেখে আহনাফের প্যানিক অ্যাটাক হয়েছে। অতঃপর হৃৎপিণ্ডের গতি স্তিমিত হয়ে জ্ঞান হারিয়েছে সে। পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েও তাকে হসপিটালাইজড হতে হয়নি। সেখানে প্রিয়তমার অনাকাঙ্ক্ষিত ছবি দেখে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ক্ষণিকের মধ্যে ছটফট করতে করতে বুকে ব্যথা ধরে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল ভূপৃষ্ঠে। আহনাফের বন্ধুরা সবাই এসেছে হাসপাতালে। আহনাফ এখনও প্রলাপ বকছে, তার দু চোখ দিয়ে গড়িয়ে যাচ্ছে অনিয়ন্ত্রিত অশ্রু। তৃষার শোকে ওষ্ঠাগত প্রাণে সে বদ্ধ উন্মাদ। কোনো সান্ত্বনা বাক্যে আর তাকে থামাতে পারছে না পারছে তাকে সামান্য স্বস্তি দিতে। ছেলের এই হাল থেকে আশফিক আর শায়লা অনবরত কেঁদে যাচ্ছে। এসব কি হচ্ছে তাদের সাথে? খাওয়া দাওয়া সব ছেড়ে দিল আহনাফ, স্যালাইনও নিচ্ছে না সে। এমন অবস্থায় তৃষার বান্ধবীরা সবাই প্রিয় স্যারকে দেখতে এসেছে, তবে কে কি আর বলবে বোঝাবে তাকে। ওমাদের ন্যায় আহনাফকে দেখে তাদেরও গলা ধরে আসলো কান্নায়। তৃষাহীন আহনাফের একটা বছর পার হয়ে গেল। প্রিয়তমার একটি বছরের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী পার করাকে যেন তার কাছে কয়েক যুগ মনে করছিল। যে কাজই করুক না সে, কিছুক্ষণ পর পরে শুধু একটা করে দীর্ঘশ্বাস ফেলে সে তৃষাকে স্মৃতিচারণে স্মরণ করত। মাঝে মাঝে তৃষা বলে চিৎকার করত। কষ্টে বুকটা চৌচির হয়ে যেত তার। এই একটা বছরের প্রথম কয়েক মাস অস্বাভাবিক জ্ঞানে আচরণ করেছিল আহনাফ। প্রথমে হসপিটালাইজড, তারপর ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখে লাফিয়ে ওঠা। ডাক্তারি ভাষা তাকে বলে অবসেসিভ স্লিপিং ডিসঅর্ডার, যার ফলশ্রুতিতে ঘুমাতেই ভয় পেত সে। স্লিপিং পিল খেয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে নদীর তীরে এক জনমানবহীন শ্মশান ঘাটে গিয়ে সারাদিন বসে থাকতো। স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল তার। যখন সে এটার প্রমাণ পেয়েছিল যে তৃষার বিয়ের ছবিটা কোনো এডিটেড বা ফেক ছবি নয়, এটা একটা রিয়েল ছবি, তখন মূলত সে সত্যিকার ধাক্কাটা খেয়েছিল। বহুদিন পাগলামি করে ডিপ্রেশনে ভোগার পর সে মোটামুটি ঠিক হতেই এলাকা ছেড়ে দেয়। যে শহর জুড়ে শুধু তৃষারই স্মৃতি, সেখানে থাকা বিশাল কষ্টের ব্যাপার হয়ে গিয়েছিল তার জন্য। তাই নিজের জেলা শহর ছেড়ে ঢাকায় এসে প্রথমে একটা মেসে উঠে সে। তৃষার প্রতি তার আক্রোশ কোনো কালে ছিল না, তবে একটা প্রশ্ন শুধু করার ছিল, আহনাফকে ছেড়ে সে এতদিন কেমন ছিল? সত্যি যদি সে ভালো থাকে, তবে সে থাকে না তার সুখ পাখিকে নিয়ে সুখের নিরেই, শুধু কেনই বা তাকে ফিরিয়ে আনা? ওদিকে শুরুর দিকে আহনাফের বিরুদ্ধে আনিত সকল অভিযোগও মিথ্যা প্রমাণিত হয়েছে। মামলাটা মিটে গিয়েছে। এলাকায় নিজেদের মান সম্মানও আবার ফিরে পেয়েছে আশফিক ও শায়লা। চাকরিতেও ফিরে যেতে পারত, তারপরও শিক্ষকতার পেশা আহনাফকে আর টানছিল না। ঢাকায় এসে সে একটা সংবাদপত্রের সহ সম্পাদকের দায়িত্ব নেয়, পাশাপাশি নিজের সংগঠনের সাধারণ সম্পাদক। পাশাপাশি বহু কষ্টে নিজের গড়ে তোলা রাজনৈতিক দলটা আবার পুনর্গঠন করেছে সে। দেশের ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল গঠনের আগের মতো আর তাকে জীবনের ঝুঁকি নিতে হয়নি। তারপরও আগে সব কর্মী সদস্যদের সুসংগঠিত করা, তাদেরকে নিয়ে নতুন নিত্য নৈমিত্তিক কর্মপরিকল্পনা করা, এসবে কষ্টকর ছিল তার পক্ষে। রাহুল চৌধুরীর সাথে শায়লা আশফিক পরিবারের একটা ভালো সুসম্পর্ক সৃষ্টি হয়েছে কয়দিনে, যেহেতু রাহুল চৌধুরী আহনাফকে ছাড়িয়ে এনে মামলা মিটে যাওয়ার জন্য বহু উকিল ও সাক্ষী জোগাড় করে। এক্ষেত্রে রাহুল চৌধুরীর অবদান
তারা কখনো অস্বীকার করে না। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাহুল চৌধুরী নিজের দলীয় সৌর্য বীর্য হারালেও বিভা পাল্টানি। সে আগের সেই খামখেয়ালিপনা নিয়ে পড়ে আছে। রাহুল চৌধুরী নিজের একমাত্র মেয়ের খুশির জন্য নিজের সকল সম্পত্তি উইল করে দিয়েছে মেয়ের নামে। বাবার কাছে যে মেয়ের আবদার করে তা সে নিজেই ছাড়ে, সেটা একজনের জানোই হোক না কেন। আহনাফ ঢাকায় চলে আসার 6 মাস পর বিবাহ পরের ব্যাচের সাথে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় চলে গিয়েছে। একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে উঠেছে আর ভর্তি হয়েছে একটা প্রাইভেট ভার্সিটিতে। মাঝে মাঝে সে পার্টি অফিসে ধর্ণা দেয় আর কখনো বা সম্পাদকের কার্যালয়ে। তবে আহনাফ ওর দিকে মুড়েও তাকায় না। অন্যদিকে দিয়ে বিভাকে বুঝিয়ে সুজিয়ে দেয়। জোর করে যে ভালোবাসা হয় না সেটা তখনও ওর উপলব্ধি হয়নি। স্বাধীনচেতা পুরুষকে ভালোবাসার বলয় ছাড়া অন্য কোনো বলয়ে কোনো নারীকে কোনো ক্রমে বাঁধতে পারে না, এটা বিভার জানা নেই। এটা জানা বিভার জ্ঞানের ত্রিসীমানায় পড়ে না। শায়লার মনে আকাঙ্ক্ষা ছেলেকে বিয়ে তো করাতে হবে, কিন্তু আহনাফ ওসব কথা শুনতেই নারাজ। আগে নিজের দলকে একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় মা, তারপর অন্য কোনো কথা বলো মা। শায়লা তবুও নাছোড়বান্দা। এভাবে আর কতদিন? তৃষার খোঁজ তো কম নেওয়া হয়নি, আর না পাওয়া গেলে বিকল্প দেখাতে হবে তো। ওর জন্য এত অপেক্ষা করতে হবে কেন? ওর মুখ থেকে সবটা শুনতে হবে কেন? ওর বিয়ে ছবি দিয়ে মেয়েটা ফুটেছে, তার মানে ও বিয়ে করে নিয়েছে। 10টা দিন শুধু জেলে ছিলি তাই ও বিয়ে করে ফেলতে পারে, আর বিয়ে করে লজ্জা তোর সামনে আসতে পারেনি তাই আসেনি। ঠকিয়েছে সে তোকে, কথা দিয়ে কথা রাখেনি সে। তাকে মনে করে আর কত কষ্ট পাবি, আর কত পড়বি? এক নাগারে বলা শায়লার এসব কথা শুনে আহনাফের মেজাজ চড়ে গেল। চেঁচিয়ে বলে উঠল, স্টপ মাই স্টপ, প্লিজ স্টপ। আর মুখে একটা কথাও না বলে সে হন হন করে বের হয়ে যায়। বিভা প্রায় প্রতিদিনই আহনাফের পার্টি অফিসে এসে দাঁড়িয়ে থাকে। অন্যান্য নেতাকর্মী না থাকলে আহনাফের সাথে কথা বলার চেষ্টা করে। আপনার জীবনে কে আছে যে আপনি আমাকে এভাবে অ্যাভয়েড করছেন? বেইমান তৃষা তো সেই কবে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আপনি নিজেকে কি প্রিন্সেস চার্লস মনে করেন? এত ইগো কেন আপনার? বিভা এতগুলো প্রশ্নে আহনাফ এবার খানিক দাঁড়ালো। বিভাকে আশ্চর্য করে দিয়ে প্রাণ খুলে হেসে দিল সে। বিভা আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে রইল। যে আহনাফ বিভার দিকে মুড়েও দেখতো না, সেই তার চোখের দিকে গাঢ় দৃষ্টি রেখে বলল, আচ্ছা বিভা, এত রাখছো কেন? আসলে আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলাম। আই মিন, তুমি আর কতদিন আমার পেছনে ঘুরতে পারো সেই পরীক্ষা। কষ্টের কোষ্ঠী পাথরে তোমার ভালোবাসা যাচাই করে নিয়েছিলাম। বিভার মুখে হাসি ফুটে উঠল। সে আশপাশ চিন্তা না করে আহনাফকে জড়িয়ে ধরে বলে উঠল, দ্যাট মিন আপনিও আমাকে লাইক করেন? আহনাফ বিভাকে ছাড়িয়ে দিয়ে বলল, আরে করছোটা কি? আশেপাশে মানুষ আছে। বিভা আহনাফকে সংযত করে নিল। আহনাফ আস্তে করে বলল, এই তো বুঝে নিয়েছ, অনেক তো হলে পরীক্ষা নেওয়া, এখন সেটেল হওয়া উচিত, তাই নয় কি? তবু বিভার মুখে অসন্তোষ। সে আরও বেশি কিছু শুনতে চায়। আহনাফ বিভার হাতে একটা অ্যাড্রেস কার্ড তুলে দিয়ে বলল, আজ সন্ধ্যা ঠিক 6টায় আমার বাসায় এসো, কথা আছে। এখানে বেশি কথা বললে সমস্যা। বিভা চলে গেল খুশি মনে। এতদিন পর আহনাফ নিজে থেকে তাকে ডেটের আমন্ত্রণ জানালো। বিভা আনন্দে যেন উন্মাদ হয়ে যাচ্ছিল। বাসায় গিয়ে বিভা খুশিতে লাফালাতে লাগলো। ঠিক সেই সময় আরোহীর কল এলো। একথা উল্লেখ যে আরোহীর পরিবারও এখন আশফিক শায়লার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলেছে। আর বিভার সাথে সাথে আরোহীও ঢাকায় চলে এসেছে। আরোহী বলে উঠল, বিভা, ও বিভা, তুমি আমার বিভা, আমি খুশিতে মরে যাচ্ছি রে বিভা। আরোহীকে একটা ধমক দিয়ে বিভা বলল, থাম, এত খুশি কেন রে? একবারে লাফাচ্ছিস যে? আরোহী নাচতে নাচতে বলল, রেভলন পার্লারে আমি ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, স্পা করে জবরদস্ত মেকআপ নিব একটা। ওই যে তবা তবা গানে দীপ্তি দেমরি যে মেকআপ নিয়েছিল না, সেটা নেব। বিভা ওকে আক্রমণাত্মক স্বরে বলল, কেন, তোর বিয়ে লাগছে নাকি যে এত মেকআপ শেকআপ নিবি? আরোহী আরও দ্বিগুণ খুশিতে লাফাতে লাফাতে বলল, হ্যাঁ রে, বিয়ে লাগছে রে, বিয়ে লাগছে আমার। আহনাফ বাবাকে আজ সন্ধ্যায় ওর ফ্ল্যাটে রাখছে, বলছে হি লাভস মি। আজ একটা জবরদস্ত ডেট হবে আমাদের। লাভস বার্ড বেকারিতে কেক আর ক্যান্ডেল লাইটের অর্ডার দিয়েছিল আমার সামনেই। হোয়াট? শুনে বিবার হাত থেকে ওর আইফোন 14 প্রো ম্যাক্স ফ্লোরে পড়ে গেল ধপাস করে। সন্ধ্যায় আসলে কি হতে চলেছে আহনাফের ওখানে? আসলে আহনাফের প্ল্যান কি? সেখানে আরোহীকেও নিমন্ত্রণ করছে। বিভার উর্বর মস্তিষ্কে এসব কিছুই খেলছিল না। হয়তো মজা করার উদ্দেশ্যে। আহনাফ কোশ্চিনকালে ওই মোটকে আরোহীকে পছন্দ করতে পারে না। এসব ভাবনায় বিভার মাথায় খেলে গেল। ফোনের স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, কাউকে কল করারও উপায় নেই। আর এদিকে বিকেল হয়ে এসেছে, তাই উপায়ন্তর না দেখে বিভা সাজতে শুরু করলো। স্লিভলেস ব্লাউজের সাথে পাতলা ফিনফিনে জর্জেটের শাড়ি পরে সে নিজেকে বেশ আকর্ষণীয় অনুভব করলো। মুখে গর্জিয়াস মেকআপ মেখে নিজেদের পাঁচজনও নিয়ে ছুটলো আহনাফের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। ড্রাইভার ঢাকা শহরের জ্যাম ঠেলে ঠিকানা অনুযায়ী পৌঁছাতে রাত 8টা বাজিয়ে দিল। আহনাফ গেটে অপেক্ষা করছিল। ক্রমাগত ঘুরে দেখছিল সে।
বিভা গাড়ি থেকে নামতে অবাক। একটা বড় ফুলের তোড়া এগিয়ে দিল আহনাফের দিকে। বিভা সুললিত কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ। আহনাফ দারুণ আকর্ষণীয় একটা শেরওয়ানি পরেছে। বিভার মনে হলো হয়তো বিভার উদ্দেশ্যে আহনাফ এ ধরনের ড্রেস পরেছে। ভিতরে যেতে সে আরোহীকে দেখে যার পর না খেপে গেল। এই আরোহী, তুই এখানে কি করছিস? আহনাফ লাভস মি নট ইউ ব্লাডি বাস্টার্ড। বিশ্বাস না হয় তুই নিজে জিজ্ঞেস কর আহনাফকে। বলেই আরোহীর দিকে আক্রমণাত্মকভাবে খেপে এলো সে। আহনাফ দুজনকে হাসি মুখে থামিয়ে দিল। হাসি মুখে দুজনে দুহাত ধরে সে টেনে নিয়ে চলল ভেতরে। দুজনে জানে না কি বিষয়ে সেখানে ওদের জন্য অপেক্ষা করছে। গোটা রেস্টুরেন্ট ফুল দিয়ে সাজানো হয়েছে। ওখানে শায়লা, আশফিক আর অহনাকেও দেখতে পেল বিভা। মানে কি এইসব? ওনার এখানে কি করছে? বিভা ও আরোহী দুজনে চমকে দিয়ে আহনাফ বলল, আজ আমার বিয়ে, বুঝলে রমণীরা? বিভা ও অহনা একে অপরের মুখের পানে চাওয়াচাওয়ি করলো সবিস্বরে। আসলে হচ্ছেটা কি? আর একটু ভেতরে যেতে বিভা ও আরোহী বধূ বেশে তৃষাকে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তৃষা সুন্দর লেহেঙ্গা পরে রাজকীয়ভাবে বসে আছে। আহনাফের খুশি তার চোখ মুখ উপচে পড়ছে। বিভা আর আরোহী কিছু বুঝে ওঠার আগে একদল মহিলা পুলিশ এসে ওদেরকে আটকে ফেললো। ইন্সপেক্টর অর্ডার দিল, অ্যারেস্ট দেম। আহনাফ ইন্সপেক্টরের দিকে ব্যঙ্গাত্মক অনুনয় করে বলল, ইন্সপেক্টর, আফটার অল আজ আমার বিয়ে। এই দুজনকে পেট পুড়ে খাইয়ে তারপর নিয়ে যান। একথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা আহনাফের বন্ধু সকল হেসে দিল। তৃষার বান্ধবী রাত্রি, উষা, স্নিগ্ধা ও তৃষাও সেখানে ছিল। ওদের মুখেও হাসি। আহনাফের পিবিআই এর সিনিয়র ইন্সপেক্টর বন্ধু বিশালও সেখানে প্রবেশ করলো। বিশাল আসা মাত্রই তৃষার সব বান্ধবীরা ওর দিকে দৌড়ে এলো। বিশাল ভাইয়া, কেমনে কি? এদেরকে পেলেন কিভাবে? বিশাল হেসে বলল, এদেরকে পাওয়া তো দূরের ব্যাপার ছিল। আহনাফের এক ইশারাতেই এরা এখানে ঝাঁপিয়ে এসেছে। যেমন করে পাখাযুক্ত পিপিলিকা মরিবার তরে আগুনের পানে ঝাঁপিয়ে পড়ে। বলে বিশাল হাসতে লাগলো। সে আরও যোগ করলো, আসলে এদেরকে দোষী প্রমাণ করায় অনেক বড় ব্যাপার ছিল। এই প্রসেসটা ছিল একটা লেন্দি প্রসেস। এরা এতটা চালাকির সাথে সব কাজ করেছিল যে একটা প্রমাণ মেলেনি। তবে আন্টি ক্লু ধরে আমরা এগিয়েছিলাম, কারণ আহনাফ ফোন বাসায় রেখে যেত কোনো এক ছাত্রীর হয়রানি থেকে বাঁচতে, যে ছাত্রী ছিল আরোহী। আর বাসায় বাইরে শুধু বিবাহে আসতো। তার মানে বিবাহ আহনাফের ফোন থেকে সব কারসাজি করেছিল। আহনাফের ফোনের সব ডেটা কেউ মুছে দিয়েছিল স্থায়ীভাবে। সেক্ষেত্রে আমাদের আইসিটি ইউনিট ও ফরেন্সিক ইউনিট অনেক দক্ষতার সাথে কাজ করে সবটা ধরেছিল। আর আগের ফ্যাসিস্ট সরকার এখনও থাকলে ওদের ধরা সম্ভব হতো না রাহুল চৌধুরীর জন্য। কিন্তু রাহুলের দল এখন আর নেই, তাই এদের ধরা আরও সহজ হয়েছে। সবাই বিশালকে করতালির সাথে বিশালকে ধন্যবাদ দিল। বিয়ে পড়ানো শেষে কনক চাপা মেয়েকে তুলে দিল আহনাফের হাতে। নিজের 16 কলা পূরণ হয়েছে আজ কনক চাপার। তৃষা বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে। বিবাদ থ্রেড পেয়ে পরীক্ষাগুলো কোনো ক্রমে শেষ করে ঢাকা এসে উঠেছিল। তারপর একদিন আহনাফকে পেয়ে যায় তৃষা। তারপর দুজন মিলে বিশালের সহায়তা প্ল্যান করে আজ বিভা ও আরোহীকে আটক করলো। বাসর ঘরে তৃষা আহনাফের জন্য অপেক্ষা করছিল। অহনা আর তৃষার বান্ধবীরা আহনাফকে আটকে রেখেছিল চাতুরি করে। কিন্তু এত বছরে প্রতীক্ষিত সে রজনীতে বিলম্ব করাতে পারেনি তারা। বোনকেও তৃষার বান্ধবীদের চাতুরকরতার সাথে এগিয়ে ঢুকে পড়ল বাসর ঘরে। আহনাফ আসতেই দুজনে ব্যাকুল হয়ে দুজনার পানে চাইল পরম ব্যাকুলতায়। আহনাফ আস্তে করে তৃষাকে বলল, তোমাকে আমার করে ছুঁয়ে নিতে পারি? তৃষা মুখের হাসিটা বর্ধিত করে বলল, মন তো কবেই ছুঁয়েছিলে তুমি, এখন তো তোমারই আমি। বলে আহনাফের বাহুডোরে নিজেকে আবদ্ধ করে নিল সে আজীবনের জন্য।